আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সরকারের, প্রধানমন্ত্রী। শুক্রবার সীমান্তবর্তী সকল জেলায় প্রতিবাদ সমাবেশ করবে 11 দল। শাপলা চত্বর হামলা, 71 টিভির লাইসেন্স ও নথি তলব। 11,50,000 মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার। $500 বিলিয়ন ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করল কেন্দ্রীয় ব্যাংক। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন। গাজীপুরের সড়কে উল্টে গেল বিশ্ববিদ্যালয়ের বাস, আহত 21 শিক্ষার্থী। কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার 19। বিশ্বকাপের পর্দা উঠছে বৃহস্পতিবার। কাশ্মীরে পাকিস্তানের সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত। লাইসেন্স ছাড়াই 17 বছর ধরে উড়োজাহাজের পাইলট অবশেষে গ্রেপ্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর সর্বোচ্চ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রতিরোধ ও দমনমূলক ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার 10 জুন বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে লিখিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী একথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সংসদে কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা জানান। সংসদ সদস্য আবুল কালাম তার প্রশ্নে জানতে চান, সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে করা সতর্কবার্তা সহ জনস্বার্থে অনেকগুলো নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে দেওয়া ওই নির্দেশনাসমূহ কি কি? জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাঠ প্রশাসনকে দেওয়া অন্যান্য নির্দেশনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণপূর্বক প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশে পুশিন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আগামী শুক্রবার দেশের সীমান্তবর্তী সকল জেলায় এবং পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে 11 দলীয় জোট। এছাড়া বাংলাদেশে খুন ও ধর্ষণ এবং আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে আগামী 15 জুন রাজধানীর শাহবাগে বিক্ষোভ করবে তারা। বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটির সমন্বয়ক জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি আরো বলেন, সীমান্তে হত্যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। তিনি দাবি করেন, সীমান্তে গেল 3 মাসে 50-এর অধিক পুশিনের চেষ্টা করেছে ভারত। গত 100 দিনে ভারতীয় বাহিনীর গুলিতে 19 জন নিরীহ বাংলাদেশী নিহত হয়েছেন। বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চলমান মামলার তদন্তে বেসরকারি টেলিভিশন চ্যানেল 71 টিভির সম্প্রচার লাইসেন্স সহ সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার পাঠানো চিঠিতে জানানো হয়, 2013 সালের 5 ও 6 মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে ঘিরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে। তদন্তের স্বার্থে 71 টিভির সরকার অনুমোদিত সম্প্রচার লাইসেন্সের অনুলিপি এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। সোমবার 71 টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইওর কাছে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন তদন্ত সংস্থার সহ সমন্বয়ক মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী। চিঠির সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ফতে মোহাম্মদ ইফতেখারুল আলমের একটি আবেদনও সংযুক্ত করা হয়। তদন্ত সংস্থা বিষয়টিকে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহে টেলিভিশন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে। আন্তর্জাতিক বাজার থেকে 11,50,000 মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার 10 জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে 17,033,42,30,000 টাকা। জুন আগস্ট 2026 সময়ে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার প্যাকেজ নন পিজি 01 এর আওতায় গ্যাস অয়েল 0.005% এস এবং জেটে 1 আমদানির প্রত্যাশাগত অনুমোদনের জন্য একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। জুন আগস্ট সময়ের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানির লক্ষ্যে 4টি প্যাকেজে পিজি 01, পিজি 02, পিজি 03 ও
PG-04 বিভক্ত করে আন্তর্জাতিক কোটেশন আহ্বান করা হলেও তার মধ্যে প্যাকেজ PG-01 এর জন্য 3টি প্রতিষ্ঠান থেকে দর প্রস্তাব জমা করে। 3টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপন্সিভ হয়। প্রথমবারের মতো $500 বিলিয়ন মাইল ফলক অতিক্রম করেছে বাংলাদেশের অর্থনীতি। বুধবার 10 জুন বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো BBS সূত্রে জানা গেছে এ তথ্য। সংস্থাটির প্রাথমিক হিসেব অনুযায়ী 2025-26 অর্থ বছরে দেশের মোট দেশজ উৎপাদনের GDP আকার দাঁড়িয়েছে $501 বিলিয়ন। এক বছর আগে দেশের অর্থনীতির আকার ছিল $456 বিলিয়ন। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অর্থনীতির আকার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। BBS এর তথ্যমতে চলতি অর্থ বছরে দেশের GDP প্রবৃদ্ধি হয়েছে 4.14%। আগের অর্থ বছরে এ হার ছিল 3.49%। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রবৃদ্ধি 4%-এর নিচে থাকার পূর্বাভাস দিলেও প্রাথমিক হিসেবে তা ছাড়িয়ে গেছে। চেয়ারম্যানের পর ইসলামী ব্যাংক বাংলাদেশে এবার পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন 1991 ধারা 49(1) ঘ আ অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা ও বৃহত্তর জনস্বার্থে নিশ্চিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে। পর্যবেক্ষক হিসেবে আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা সহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রদান করবেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামিক ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরো সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাধীন মামলার আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার 10 জুন প্রধান বিচারপতির সই করা এক আদেশে বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের এই বিশেষ বেঞ্চ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশ্লিষ্ট মামলাগুলোর শুনানি পরিচালনা করবে। আদেশে বলা হয়েছে, আদেশ অনুযায়ী আগামী 14 জুন সকাল 10:30 থেকে এই বেঞ্চ হাইকোর্ট বিভাগের বিচার কার্য পরিচালনা শুরু করবে। বেঞ্চটি নারী ও শিশু নির্যাতন দমন আইন থেকে উদ্ভূত মৃত্যুদণ্ড অনুমোদনের বিষয়ে একই রায়ের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি আপিল ও জেল আপিল, এসব আপিল গ্রহণের আবেদন, সংশ্লিষ্ট ফৌজদারির বিধিত মামলা, ফৌজদারি রিভিশন এবং এ ধরনের বিষয়ে জারি হওয়া রুল আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় উত্তরা ইউনিভার্সিটির একটি বাস উল্টে পড়ে আহত হয়েছেন 21 জন শিক্ষার্থী। তাদের মধ্যে গুরুতর অবস্থায় 2 জন শিক্ষার্থীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার 10 জুন বিকেলে 6:45টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ওই বাসটি উত্তরা থেকে শিক্ষার্থীদের নিয়ে মাওনার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ভেতরে থাকা 21 জন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের উপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় 19 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার 9 জুন ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বুধবার 10 জুন দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্য জড়িতদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ফিফা বিশ্বকাপের। ফুটবল ইতিহাসের বৃহত্তম এই মহাযজ্ঞ যৌথভাবে আয়োজন করছে উত্তর আমেরিকার 3টি দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।
এর আগে যুক্তরাষ্ট্র 1994 এবং মেক্সিকো 1970 ও 1986 বিশ্বকাপ আয়োজন করলেও কানাডার জন্য এবারই প্রথম বিশ্বমঞ্চের আয়োজক হওয়ার ঐতিহাসিক মুহূর্ত। 3 দেশের 16টি ভেন্যুতে 39 দিনব্যাপী এই আসরের সর্বমোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 11 জুন বৃহস্পতিবার মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়াম মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। আর 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বযুদ্ধের। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান উত্তর আমেরিকার 3টি দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে একসঙ্গে আয়োজিত হবে। এই প্রথমবারের মতো একটি বিশ্বকাপ 3 দেশে সমান্তরালভাবে উদ্বোধন করা হচ্ছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে দেশটির সামরিক বাহিনীর একটি MI-17 উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই দুর্ঘটনায় ওই উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে। দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা বলেছে, উড্ডয়নের সময় উড়োজাহাজটির কারিগরি ত্রুটি দেখা দেয়। পাকিস্তানের ISPR বলেছে, উড়োজাহাজে থাকা সব কর্মকর্তা ও সেনা সদস্য শাহাদাত বরণ করেছেন, কেউ বেঁচে নেই। তবে ওই উড়োজাহাজে সামরিক বাহিনীর কতজন সদস্য ছিলেন এ বিষয়ে কোনো তথ্য জানায়নি পাক ISPR। উদ্ধার ও অনুসন্ধানকারী বিভিন্ন দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছেন। প্রয়োজনীয় ও উচ্চতর লাইসেন্স ছাড়াই প্রায় 17 বছর ধরে শত শত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অভিযোগে কানাডার এক সাবেক পাইলটকে গ্রেফতার করা হয়েছে। ওন্টারিও প্রদেশের পিল অঞ্চলের পুলিশ দীর্ঘ 4 মাস তদন্তের পর এয়ার কানাডার সাবেক ক্যাপ্টেন জিওফ্রে ওয়ালের বিরুদ্ধে জালিয়াতি সহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ এনেছে। বুধবার 10 জুন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। পিল আঞ্চলিক পুলিশের তথ্য অনুযায়ী 59 বছর বয়সী জিওফ্রে ওয়াল 2009 থেকে 2025 সালের মধ্যে জাল পাইলট লাইসেন্স ব্যবহার করে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক রুটে 900টিরও বেশি ফ্লাইট পরিচালনা করেছেন। 2025 সালে অবসরে যাওয়ার আগে তিনি এয়ার কানাডা কর্তৃপক্ষ এবং বেসামরিক বিমান চলাচল প্রশাসন উভয় পক্ষকেই নিজের যোগ্যতার নথিপত্র নিয়ে সম্পূর্ণ অন্ধকারে রেখেছিলেন বলে পুলিশ প্রমাণ পেয়েছেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন।